আষাঢ়ের মেঘলা আকাশটা দুপুরের পর থেকেই কেমন যেন থমথমে হয়ে আছে। যে কোনো সময় ঝুম বৃষ্টি নামবে। কলমিলতায় ঘেরা ছনছনে উঠানটায় দাঁড়িয়ে একটা বাঁশের খুঁটি পুঁতছিল ময়না। ময়নার বয়স মোটে 22, কিন্তু তার কপালে চিন্তার বলিরেখা আর চোখের নিচে কালি দেখলে মনে হয় জীবনের সব ঝড়ঝাপটা একাই পার করে এসেছে। ও বৌমনি, একটু ধরে রাখো দেখি, আমি বাঁধনটা শক্ত করে দিই। পেছন থেকে ময়নার ছোট দেওর রাশিদ বলল। রাশিদের বয়স 17 থেকে 18, গ্রামের কলেজে প্রথম বর্ষে পড়ে। রাশিদের চোখে এক ধরনের অপরাধবোধ, নিজের বড় ভাইয়ের করা অন্যায়ের দায় যেন পুরো পরিবারকে বইতে হচ্ছে। ময়না বাঁশের খুঁটিটা শক্ত করে ধরল। আজ তাদের এই ভরা উঠানের মাঝখান দিয়ে একটা আড়াআড়ি বাঁশের বেড়া দেওয়া হচ্ছে। যে বাড়িতে ময়না 4 বছর আগে নতুন বউ হয়ে এসেছিল, সে বাড়ির উঠানে সে কত উৎসব আনন্দে শাশুড়ির সাথে ধান সেদ্ধ করেছে। আজ সে উঠানটাই 2 ভাগ হয়ে যাচ্ছে। এক পাশে থাকবে ময়না, তার পক্ষাঘাতগ্রস্ত শ্বশুর আর ছোট দেওর রাসেল, আর অন্য পাশে থাকবে ময়নার ভাসুর শওকত আর তার অহংকারী স্ত্রী জামিলা। আর এই বেড়া দেওয়ার মূল কারিগর হলেন ময়নার নিজের স্বামী হাসিম। হাসিম মিয়া বছর খানেক আগে শহরে গিয়েছিল বড়াই করে ব্যবসা করতে, কিন্তু কুসঙ্গে পড়ে জুয়া আর ঋণের জালে জড়িয়ে নিজের পৈতৃক জমির অর্ধেকটা গোপনে বিক্রি করে দেয়। যখন পাওনাদারেরা বাড়িতে এসে চড়াও হলো, তখন হাসিমের বড় ভাই শৌকত স্পষ্ট জানিয়ে দিল, হাসিমের ঋণের দায় আমি নেব না, আমার ভাগ্যের অংশ আমি বুঝাইয়া নেব। হাসিম নিজের ভুল স্বীকার করার বদলে উল্টো উগ্র হয়ে উঠল। সে তার বড় ভাইয়ের সাথে ঝগড়া করে বলল, ঠিক আছে, বাড়িঘর সব আলাদা হইব, কিন্তু আমার এই আপদ বাপের দায়িত্ব আমি নেব না। যে বাপে আমার এই শহরে ব্যবসা করার টাকা দিতে পারল না, তার ওষুধ খরচ আমি কেন দিব? ময়না সেদিন স্বামীর এরম অমানবিক রূপ দেখে স্তব্ধ হয়ে গিয়েছিল। হাসিম যখন তার বৃদ্ধ পঙ্গু বাবাকে একা ফেলে শহরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল, ময়না তখন স্বামীর হাত ধরে কেঁদে বলেছিল, তুমি এমন করিয়া বাবারে ফালাইয়া যাইও না, উনি তো বিছানা থেকেই উঠতে পারেন না, আল্লাহ সইব না। হাসিম ময়নার হাত ঝটকা দিয়ে ফেলে বলেছিল, তোর এত দরদ থাকলে তুই থাক, এই বুড়ার সেবা নিয়া তোর কপালটাই বোড়া। বিয়ের পর থেকে আমার কোনো উন্নতি হইল না, তরে নিয়ে শহরে গেলে আমার ব্যবসা আরও লাটিয়ে উঠব। হাসিম শহরে চলে গেছে আজ 3 মাস, কোনো খোঁজ নেয় না, টাকাও পাঠায় না। ময়না তার শ্বশুর আর দেওরকে নিয়ে এই ভিটায় রয়ে গেছে, কিন্তু ভাসুর শওকত আর যা জামিলা প্রতিদিন খোটা দেয়। শেষমেশ আজ উঠানের মাঝখানেই বেড়া তোলা হচ্ছে। বিকেলের দিকে যখন টিপটিপ বৃষ্টি শুরু হলো, ময়না তখন ঘরের বারান্দায় বসে কাঁথা সেলাই করছিল। ঘরের ভেতর থেকে কাশির আওয়াজ শুনে সে সুই সুতো রেখে দ্রুত ভেতরে গেল। বিছানায় শুয়ে আছে বৃদ্ধ রহমান মিয়া। এককালে গ্রামের সম্মানিত মুরব্বী ছিলেন, কিন্তু স্ট্রোক করার পর থেকে তার ডান পাশটা পুরো অবশ। কথা বলতে গেলে মুখ দিয়ে স্পষ্ট শব্দ বের হয় না, শুধু চোখ দিয়ে জল গড়ায়। ময়না শ্বশুরের মাথায় হাত বুলিয়ে বলল, বাবা, কষ্ট হচ্ছে? এই নেন, একটু গরম পানি খান। রাশেদ বাজারে গেছে আপনার ওষুধের জন্য। রহমান মিয়া ময়নার দিকে তাকালেন, তার চোখ দুটো যেন ক্ষমা চাচ্ছিল। নিজের জন্ম দেওয়া ছেলেরা তাকে বোঝা মনে করে দুলে ঠেলে দিয়েছে, অথচ পরের বাড়ি মেয়েটা নিজের যৌবনের সব শোক বিসর্জন দিয়ে দিনরাত তার মলমূত্র পরিষ্কার করছে, মুখে তুলে খাইয়ে দিচ্ছে। রহমান মিয়া অস্পষ্ট স্বরে বললেন, মারে, তোর পোড়া কপাল। ময়না নিজের চোখের জল লুকিয়ে হাসার চেষ্টা করল। কি যে বলেন বাবা, আমার পোড়া কপাল হইতে যাবে কেন? আমি তো আপনার মতো একজন বাবা পাইছি। ছেলেরা পর হইতে পারে, কিন্তু বাবা তো হয় না। আপনি চিন্তা করেন না, আল্লাহ ভরসা। ময়না ঘর থেকে বের হয়ে রান্নাঘরের দিকে যাচ্ছিল, ঠিক তখনই বেড়ার ওপাশ থেকে জামিলার তীক্ষ্ণ গলা ভেসে এলো, ও বরাবরের ঘরের লক্ষ্মী, নিজের ঘরের চালের দিকে তাকাইছোস? ফুটা চাল দিয়ে পানি পড়তেছে। হাসিম তো শহরে গিয়া নতুন আমোদ প্রমোদে আছে, তোমার খবর লওয়ার সময় কই তার? মিছামিছি এই বুড়া আর ধাড়ি ধাড়ারে খাইয়াইয়া নিজের জীবনটা শেষ করতেছ। জামিলার এই বাঁকা কথা ময়নার বুকে তীরের মতো বিঁধল। হাসিম শহরে গিয়ে অন্য কোনো নারীর চক্করে পড়েছে কিনা এই সন্দেহ ময়নার মনেও মাঝে মধ্যে উকি দেয়, কিন্তু সে কখনো মুখ ফুটে কিছু বলে না। সে শক্ত মুখে বলল, বড় বুঝি, আমার ঘরে চাল ফুটা কি আসত তা নিয়ে আপনার চিন্তা না করলেও চলব। আমার দেওর আর শ্বশুর যতদিন আছে ততদিন আমার ঘর চলব। আহারে, কত তেজ, দেখি কতদিন চলে।
জামিলা মুখ বাঁকিয়ে ঘরের ভেতর চলে গেল। সংসার চালানো দিন দিন কঠিন হয়ে উঠছিল। রাশেদ টিউশনি করে যা পায় তাদের রহমান মিয়ার ওষুধের খরচই চলে না, তার উপর 3 বেলার খাওয়া। ময়না সিদ্ধান্ত নিলেও সে ঘরে বসে থাকবে না। সে গ্রামের এক ধনী গৃহস্থের বাড়িতে নকশি কাঁথা সেলাইয়ের কাজ নিল। দিনরাত হেরিকেনের আলোয় চোখ নষ্ট করে সে কাঁথা সেলাই করত, আর ভোরের আলো ফোটার আগে উঠে শ্বশুরের সেবা আর রান্নাবান্না সারত। একদিন রাতে রাশেদ বাজার থেকে ফিরে খুব উত্তেজিত হয়ে ময়নাকে ডাকল। বৌমনি, একটা বড় খবর আছে। ময়না সেলাই থামিয়ে বলল, কি হয়েছে রে রাশেদ, এত হাঁপাচ্ছিস কেন? রাশেদ ঘরের দরজাটা বন্ধ করে ফিসফিস করে বলল, বাজারে হাসিম ভাইয়ের বন্ধু মজিদ মিয়ার সাথে দেখা হয়েছিল। মজিদ ভাই বলল, হাসিম ভাই শহরে নাকি বড় এক দালানের খপ্পরে পড়ছে। সে নাকি কার কাছ থেকে অনেক টাকা ধার কইরা একটা চোরাই মালের ব্যবসা নামছে। পুলিশ নাকি ওরে খুঁজতাছে। কথাটা শুনে ময়নার হাত থেকে সুইটা পড়ে গেল। তার বুকটা ধরফর করতে লাগলো। হাসিম যতই অন্যায় করুক, সে তো তার স্বামী, তার সিথির সিঁদুর। ময়না কেঁপে উঠে বলল, বলিস কি রাশিদ, এখন কি হইব? আমি জানি না বৌমনি। মজিদ ভাই বলল, হাসিম ভাই নাকি যে কোনো সময় ধরা পড়তে পারে। আর শোনো, হাসিম ভাই নাকি শহরে একটা বড় লোকের নাম ভাঙাইয়া কারে যেন বিয়ে করার চেষ্টাও করতেছে, যাতে টাকার অভাব দূর হয়। ময়না বারান্দার খুঁটিটা ধরে বসে পড়ল। তার মনে হলো চারপাশের অন্ধকার যেন তাকে গিলে খাচ্ছে। গ্রামের মানুষ ঠিকই বলে, তার কপালটাই পোড়া। যে স্বামীকে সে এত ভালোবেসে আগলে রাখতে চেয়েছিল, সে আজ অপরাধের অন্ধকারে ডুবে যাচ্ছে। তাকে ভুলে অন্য কারো হওয়ার স্বপ্ন দেখছে। এর মধ্যে শ্রাবণ মাস চলে এলো। বৃষ্টির বেগ আরও বাড়ল। একদিন মাঝরাতে যখন পুরো গ্রাম নিঝুম, ঝুম বৃষ্টির শব্দে কান পাতা দেয়, ঠিক তখনই ময়নাদের ঘরের দরজায় হালকা টোকা পড়ল। খট খট খট। ময়না ধড়বড় করে বিছানায় উঠে বসল। তার মন বলছিল কেউ একটা বড় বিপদে পড়েছে। সে হ্যারিকেনটা হাতে নিয়ে সাবধানে পেছনের দরজার দিকে গেল। কে? ময়না নিচু স্বরে ডাকল, ময়না, দরজা খোলো, আমি হাসিম। একটা ক্লান্ত ভয়ার্ত কণ্ঠস্বর ভেসে এলো। ময়না দ্রুত দরজা খুলে দিল। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে ময়না চিনতেই পারছিল না। সেই দাম্ভিক অহংকারী হাসিমের চুলগুলো উস্কো খুস্কো, পরনের জামা কাপড়ে কাদা মাখা, চোখ দুটো আতঙ্কে ঠিকরে বেরোচ্ছে। তার ডান হাত থেকে রক্ত ঝরছিল। হাসিম ঘরের ভেতরে ঢুকে ধপ করে মেঝেতে বসে পড়ল এবং দরজাটা বন্ধ করে দিতে ইশারা করল। সে কাঁপতে কাঁপতে বলল, ময়না, আমারে লুকাও, পুলিশ আমার পিছে লাগছে। আমার সব শেষ হইয়া গেছে। পার্টনাররা আমারে ঠকাইয়া সব টাকা নিয়ে পালাইছে, আর পুলিশ ভাবতাছে আমি মূল চোর। আমারে বাঁচাও ময়না। ময়না স্তব্ধ হয়ে স্বামীর এই দশা দেখতে লাগলো। যে মানুষটা তাকে অবহেলা করে তাড়িয়ে দিয়েছিল, আজ সেই জীবন বাঁচাতে তার করে ঘরে এসে আশ্রয় চাইছে। ময়না কি করবে এখন? সে কি পুলিশকে খবর দেবে, নাকি নিজের স্বামীকে বাঁচাবে? আর ওদিকে বেড়ার ওপাশে যদি শওকত বা জামিলা টের পায়, তবে তো পুরো গ্রামে ঢোল পিটিয়ে দেবে। হাসিম মেঝের উপর হাঁটুতে মুখ গুজে কাঁপছিল। তার শরীর থেকে বৃষ্টির পানি আর হাতের ক্ষত থেকে রক্ত ঝরে মেঝের কাদা মাটির সাথে মিশে যাচ্ছিল। ময়না এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়ল, কিন্তু তার ভেতরের চিরন্তন বাঙালি নারীর সত্তা আর স্ত্রীর কর্তব্য তাকে শক্ত করল। সে দ্রুত দরজাটা ভালো করে খিল দিল। সে রাশেদকে ডেকে তুলল। রাশেদ চোখ ডলতে ডলতে এসে বড় ভাইকে এই অবস্থায় দেখে চমকে উঠল। হাসিম ভাই, তুমি এই অবস্থায়? চুপ কর রাশেদ, জোরে কথা বলিস না। বেড়ার ওপাশে কান খাড়ায় করে আসছে জ্যাঠামণি আর জেঠি। ময়না ফিসফিস করে বলল। ময়না ঘর থেকে পরিষ্কার সুতি কাপড় আর ডেকচি থেকে সামান্য গরম পানি এনে হাসিমের হাতের ক্ষতটা ধুয়ে দিল। হাসিম যন্ত্রণায় কোকিয়ে উঠলে ময়না তার মুখটা চেপে ধরল। কাপড়ের পট্টি বাঁধতে বাঁধতে ময়না শান্ত গলায় জিজ্ঞেস করল, শহরে তো খুব সুখে ছিলা শুনলাম। বড়লোকের মাইয়া বিয়ে কইরা কোটিপতি হওয়ার স্বপ্ন দেখতেছিলা, তো এই মাঝরাতে চোরের মতো কাদামাইখা পোড়া কপালের ঘরে আইলা কেন? হাসিম ময়নার চোখের দিকে তাকাতে পারল না। মাথা নিচু করে বলল, আমারে ক্ষমা করে দাও ময়না। টাকার লোভে আমি অন্ধ হইয়া গিয়েছিলাম। ওই দালালরা আমারে বড়লোকের জামাই বানানোর লোভ দেখাইয়া একটা চোরাই চালানের কাগজে সই করে আনিছে। আজ সন্ধ্যায় পুলিশ যখন গোডাউনে রেড দিল, তখন ওরাই আমারে ফাঁসাইয়া পালাইল। আমি কোনো মতে যান বাঁচাইয়া পালাই আসি। আমারে পুলিশে ধরাইয়া দিও না ময়না।
আমি জেলে বাঁচুম না। ঠিক তখনই পাশের ঘর থেকে রহমান মিয়া অবশ গলায় ডাকলেন, মারে, কে আইছে? হাসিম তার বাবার কণ্ঠ শুনে কেঁপে উঠল। যে বাবাকে সে আপদ বলে ফেলে গিয়েছিল, আজ সেই বাবার ঘরের দরজায় সে অপরাধী। হাসিম হামাগুড়ি দিয়ে রহমান মিয়ার ঘরের চৌকাঠের কাছে গিয়ে বসল। রহমান মিয়া ঝাপসা চোখে চেরাগের আলোয় নিজের ছোট ছেলেকে চিনতে পারলেন। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু তিনি মুখ ফিরিয়ে নিলেন না, বরং অবশ হাতটা সামান্য তোলার চেষ্টা করলেন, যেন সন্তানকে অভিশাপ নয়, আশীর্বাদ দিতে চান। পরদিন সকালে গ্রামে পুলিশ এলো। হাসিমের বড় ভাই শওকত আর তার স্ত্রী জামিলা পুলিশ দেখে এক পায়ে দাঁড়িয়ে গেল। জামিলা হাত নাড়িয়ে পুলিশ দারোগাকে বলল, দারোগা সাহেব, আমার দেওর হাসিম তো একটা দাগি চোর। ও বাড়িতে নাই, ও শহরে গিয়ে কুৎসিত কাজ কারবার করে। তবে হ্যাঁ, কাল মাঝরাতে কিন্তু ওর ঘরের পেছনে দরজায় খটখট শব্দ শুনছিলাম। ওই ছোট বউ ময়না চোরটারে লুকায়ে রাখলেও রাখতে পারে। শওকত সায় দিল, হ স্যার, অগর ঘর তল্লাশি করেন। হাসিমের পাপের ভাগ আমরা নিব না। দারোগা সাহেব দলবল নিয়ে বেড়া পার হয়ে ময়নার ঘরের সামনে এলেন। ময়না তখন বারান্দায় বসে শান্ত মনে কাঁথা সেলাই করছিল। দারোগা রাগী গলায় বললেন, হাসিম মিয়ার বউকে? তোমার স্বামী বড় ডাকাতি আর চোরাই মালের মামলার আসামি। ও কোথায়? ময়না উঠে দাঁড়িয়ে মাথায় আঁচলটা ঠিক করে বলল, দারোগা বাবু, আমার স্বামী 3 মাস আগে আমারে আর ওনার পক্ষাঘাতগ্রস্ত বাবারে ফাইলা শহরে গেছে। সে আমাদের কোনো খোঁজ নেয় না। সে যদি চোর হয়, তবে আপনারা ওর শহর থেকেই ধরেন। এই ভাঙা করে কেন আসবে? জামিলা দূর থেকে চিল্লিয়ে বলল, মিছা কথা স্যার, ঘরের ভিতর গিয়ে দেখেন। দারোগা সাহেব ঘরে ঢুকলেন। ঘরের এক কোণে রাশিদ বই নিয়ে পড়তে বসেছে, আর বিছানায় বৃদ্ধ রহমান মিয়া শুয়ে আছেন। পুরো ঘর তল্লাশি করেও হাসিমের কোনো চিহ্ন পাওয়া গেল না। আসলে ময়না তার বুদ্ধিমত্তা দিয়ে শেষ রাতেই হাসিমকে ঘরের মাটির নিচে থাকা পুরনো ধানের গোলার ভেতরে গোপন কুঠুরিতে লুকিয়ে রেখেছিল। পুলিশ কোনো প্রমাণ না পেয়ে শওকত আর জামিলাকে ধমক দিল, মিথ্যে তথ্য দিয়ে পুলিশের সময় নষ্ট করবেন না। পুলিশ চলে যাওয়ার পর জামিলার রাগে গজগজ করতে করতে চলে গেল। পুলিশ চলে গেলেও হাসিমের মুক্তি ছিল না। সে 3 দিন ধরে ওই অন্ধকার ধানের গোলার ভেতর বন্দী হয়ে রইল। এই 3 দিনে সে দেখল ময়না কিভাবে হ্যারিকেনের আলোয় চোখ নষ্ট করে নকশি কাঁথা সেলাই করছে, শুধু তার বাবার ওষুধের টাকা জোগাড় করতে। সে দেখল রাশেদ না খেয়ে থাকলেও তার বাবাকে ঠিক সময়ে দুধ ভাত খাওয়াচ্ছে। হাসিমের ভেতরের অহংকার, শহরের জাঁকজমকের মোহ এই 3 দিনে একদম কর্পূরের মতো উড়ে গেল। সে বুঝতে পারল, দুনিয়ায় আসল সম্পদ টাকা বা আভিজাত্য নয়। আসল সম্পদ হলো এই পারিবারিক টান আর নিঃস্বার্থ ভালোবাসা। চতুর্থ দিন রাতে হাসিম গোলার ভেতর থেকে বের হয়ে ময়নার পা জড়িয়ে ধরে কেঁদে ফেলল, ময়না, আমারে আর লুকাইয়া রাইখো না। আমি কাল সকালে নিজে গিয়া পুলিশের কাছে সারেন্ডার করুম। আমি আমার পাপের সাজা খাটুম, কিন্তু আমার একটা অনুরোধ, তুমি আমার বাবারে আর রাশেদরে দেখো। আমি জেল থেকে ফিরে আইসা নতুন করে মানুষ হইম। ময়না হাসিমের পিঠে হাত রাখল। তার চোখে এতদিনে জল এলো। সে বলল, তুমি নিজের ভুল বুঝতে পারছো, এর চেয়ে বড় পাওনা আমার আর কিছুই নাই। তুমি সাজা খাটবা খাটো, আমি তোমার জন্য অপেক্ষা করুম, কিন্তু চোরের ডর নিয়ে সারা জীবন লুকাইয়া থাকা যাইব না। পরদিন সকালে হাসিম নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করল। বিচারে তার 2 বছরের জেল হলো। শওকত আর জামিলা গ্রামে লটিয়ে দিল। হাসিমের তো জেল হইল। এবার ওই পোড়া কপাল বউ আর বুড়া বাপের না খাইয়া মরণ ছাড়া গতি নাই। কিন্তু তারা জানত না, মানুষের কপাল তখনই পড়ে যখন মানুষ আল্লাহকে ভুলে অহংকার করে। ময়না দমে গেল না। সে দিনরাত এক করে কাঁথা সেলাইয়ের কাজ বড় করল। গ্রামের অন্য গরিব নারীদের নিয়েও সে একটা সমিতি তৈরি করল। রাশিদেও টিউশনির পাশাপাশি বড় ভাইয়ের অভাব বুঝতে না দিয়ে কঠোর পরিশ্রম করে কলেজে ফার্স্ট হলো। রহমান মিয়ার শারীরিক অবস্থারও কিছুটা উন্নতি হলো ময়নার দিন রাতের সেবায়। দেখতে দেখতে 2 বছর কেটে গেল। আজ আশ্বিনের এক চমৎকার রোদ ঝলমলে সকাল। ময়নাদের উঠানের সেই আড়াআড়ি বাঁশের বেড়াটা ওই পোকায় খেয়ে অনেক আগেই ভেঙে পড়েছে। কেউ আর সেটা তোলার প্রয়োজন বোধ করেনি। শওকত আর জামিলা তাদের নিজেদের ব্যবসায় লস খেয়ে এখন বেশ চুপসে গেছে। ঠিক এমন সময় বাড়ির উঠানে এসে দাঁড়ালো এক যুবক। তার চুল ছোট করে ছাটা, পরনে সাধারণ সুতির ফতুয়া,
কিন্তু মুখে এক অদ্ভুত স্বর্গীয় শান্তি। সে আর কেউ নয়, জেল থেকে সাজা খেটে খালাস পাওয়া হাসিম। হাসিম ঘরে ঢুকে প্রথমে তার বাবার পায়ে মাথা রাখল। রহমান মিয়া এবার তার ডান হাতটা তুলতে পারলেন এবং হাসিমের মাথায় হাত রেখে স্পষ্টভাবে বললেন, বাবা আমার। হাসিমের পর ঘর থেকে বের হয়ে বারান্দায় এসে দাঁড়ালো। ময়না তখন উঠানে ধান শুকাতে দিচ্ছিল। হাসিমের ছায়া দেখে ময়না ঘুরে তাকালো। হাসিম ময়নার সামনে গিয়ে দাঁড়ালো এবং পকেট থেকে একজোড়া রূপোর রুলি চুরি বের করে ময়নার হাতে দিল। সে অত্যন্ত নিচু গলায় বলল, জেলে কয়েদিদের হাতের কাজের যে পারিশ্রমিক পাইছিলাম তা দিয়া তোমার জন্য এটা আনছি ময়না। আমারে ক্ষমা করতে পারছো? ময়না চুরি জোড়া হাতে নিল। তার চোখের কোণ বেয়ে এক ফোঁটা আনন্দশ্রু গড়িয়ে পড়ল। সে মৃদু হেসে আকাশের দিকে তাকালো। আজ আকাশটা একদম পরিষ্কার, কোনো মেঘ নেই। ময়না বলল, মানুষের কপাল কখনো পড়ে না গো। কপালে যা লেখা থাকে তা আমাদের ভালোর জন্যই থাকে। চলো, ঘরে চলো, তোমার বাবা তোমার জন্য পথ চাহিয়ে আছে। হাসিম আর ময়না একসাথে ঘরের ভেতর ঢুকে গেল। আর এভাবেই এক ভাঙা সংসার ত্যাগের আর ক্ষমার আলোয় আবার জোড়া লেগে এক সুখী পরিবারে পরিণত হল। গল্পের শিক্ষণীয় দিক: ভুল স্বীকার ও অনুশোচনা। মানুষ ভুল করতেই পারে, কিন্তু অহংকার ছেড়ে অপরাধ স্বীকার করা এবং সঠিক পথে ফিরে আসাই মানুষকে প্রকৃত মানুষ বানায়। পারিবারিক দায়িত্ব: পিতামাতা যখন বৃদ্ধ ও পঙ্গু হয়ে যান তখন তাদের সেবা করা সন্তানদের প্রধান দায়িত্ব। তাদের অবহেলা করলে দুনিয়া ও আখিরাত উভয়খানেই খেসারত দিতে হয়। ধৈর্য ও আত্মবিশ্বাস: কঠিন পরিস্থিতিতেও যারা ধৈর্য ধরে এবং সৎপথে থেকে পরিশ্রম করে, আল্লাহ শেষ পর্যন্ত তাদের কপাল খুলে দেন। সমাপ্ত।